কিন্তু আপা জায়গা দেননি। যে বিশ্বাস তার ভেঙেছে, আবার জোড়াতালি দিয়ে সারা জীবন মনের ভেতর পুনরাবৃত্তির ভয় নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। তার আপা এমনই, তাকে পৃথিবীর কোনো দাড়িপাল্লায় মাপা যায় না, হিসেব করাও যায় না। নবনীর জায়গায় হয়তো সে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল, নকিব ভাইকে মনে মনে ভালোবেসে গেলেও সে ভালো থাকতে পারবে। কিন্তু আবার একসাথে থেকে আজীবন মানুষটার কথা কিংবা আজকে ভেতরে ভেতরে সন্দেহ করতে হবে এমন পরিস্থিতিতে নবনী সুস্থ থাকতে পারবে না, কখনোই না। রাতুল বলল, এজন্যই আমান ভাইকে বিশ্বাস করতে পারছে না। জগতে আসলে এমন কিছু মানুষ থাকে যারা সহজে কাউকে নিজের মনের জায়গায় দেয় না, আবার যাকে একবার দেয় তাকে পুরোটা দিয়ে নিজেকে শূন্য করে ফেলে। এমনভাবে যে মানুষের মন একবার ভেঙে যায় সে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারে না। শেষ বিকেলে বাসায় ফিরে ঋতু তার বোনের ঘরে ঢুকে দেখে নবনী ঘরে নেই। বারান্দার দরজা খোলা দেখে সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় মাঝারি সাইজের ক্যানভাসে একটা ধুমায়িত একটা মস্তিষ্ক আঁকানো। চোখ আর চুলের অবস্থা দেখে বোঝা যায় এটি কোনো মেয়ের ছবি হবে। তবে বিশ্বাস মুহূর্তে খুব খুশি থাকলে আর না হলে খুব মন খারাপ থাকলে ঋতু বোনের দিকে এগিয়ে গেল। নবনী দুই চোখ লাল হয়ে আছে। কিছুক্ষণ আগে যে মেয়েটা অঝরে কান্না করেছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঋতু ক্ষীণ কণ্ঠে ডেকে ওঠে, আপা, এই আপা। আচ্ছা আমাকে বলো তো, এই ভদ্রলোকটি আমাকে নিয়ে কেন খেলছে ঋতু? আমি তাকে কেন বিশ্বাস করতে পারছি না? আমার কি করা উচিত একটু বলে দে না। নবনী বোনকে জড়িয়ে ধরে এমনই মধুর বিরহে আর্তনাদ করে ওঠে। সেই বিরহের সুর স্বয়ং ঋতুর বুকের মধ্যেখানে গিয়েও আঘাত করল। ঋতু কোনো জবাব দিতে পারে না, কেবলই অধমুখী হয়ে নীরবে বোনকে সাপোর্ট করে যায়। নবনী আবারও বলল, এই আমার নামক ভদ্রলোকটি এখন আমার সামনে মুখোশ পড়ে আছে, তাই না? তুই সত্যি করে বল ঋতু। না আপা, উনি নিতান্তই ভদ্রলোক। আমান ভাইয়া শুধু তোমাকে ভালোবাসে না, বরং তোমার জন্য তার ভিতর যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা বোধ আছে। আমি কি বলি আপা, আমান ভাইয়ের ব্যাপারে একটু ভেবে দেখতে পারো, তুমি ঠকবে না আপা। আমার চোখের সামনে থেকে সরে যা তো, আমি বিরক্ত হচ্ছি। আপা, তুমি সব সময় এমন আচরণ করতে পারো না। আমি তোমার ছোট ঠিক আছে, কিন্তু একেবারে বাচ্চা নই। ভালো মন্দ চেনার ক্ষমতা আমারও আছে, তাই তোমার জন্য আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি তোমাকে সেই সিদ্ধান্ত দেবই, বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেক বুঝেছি। তারপর ঋতু এক নাগাড়ে বলল, তুমি এত ভয় না পেয়ে একবার আমান ভাইয়ের সাথে স্বেচ্ছায় কথা বলে দেখো, নিজের মনকে একটু সহজ করেই দেখো। জীবনে একবার ঠকেছো বলে কি সারা জীবন সেখানেই থেমে থাকবে? একবেলার খাবার পছন্দ না হলে সারা দিন পেট খালি রাখো? নিশ্চয় না। তাহলে জীবনের সিদ্ধান্তে এমন অবুঝ কেন আপা? এতকাল তুমি আমাকে জীবনের ব্যাপারে বড় বড় পরামর্শ দিয়ে এসছো, আর আজ নিজে অবুঝের মতো করলে হবে? নবনী সচকিত চোখে বোনের দিকে তাকায়। সে তো খুব ভালো করেই জানে নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে জ্ঞান দেওয়া যত সহজ, সেই বিষয়টি নিজের মুখোমুখি হওয়াটা ঠিক কত কঠিন। অধিকাংশ মানুষ জীবনের অর্ধেক সময় পার করে দেয় একজন উপযুক্ত জীবন সঙ্গীর জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে, আর বাকি জীবন পার করে সেই সঠিক মানুষের জায়গায় অন্য কাউকে জীবনে পেয়ে ভুগতে ভুগতে। বেশ কিছুদিন কেটে যাবার পরেও নবনীর পক্ষ থেকে বিশেষ সাড়া পাওয়া গেল না। তাকে নিয়ে আর আমানের বাড়িতে কথা ওঠে না। বিশেষ করে ফৌজদিয়ায় সবসময় মেয়ের পক্ষের কথা চেপে রাখে, না রেখে উপায়ও নেই। তার একমাত্র ভাই জীবনে প্রথম কোনো মেয়েকে এত ভালোবেসেছে, কিন্তু নবনীর এতে সম্মতি নেই। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার দুঃখ সে যে গোপনীর বয়ে বেড়ায়, তাই এবারই সবাই জানে। নতুন করে তার ব্যাপারে আলাপ উঠলে আমানের দুঃখ বাড়ানো ছাড়া কমবে না। রাতে খাবার সময় ডাইনিং টেবিলে আমানকে পাওয়া গেল না। সে হাসপাতাল থেকে ফিরে রুমে এসে শুয়ে পড়ে। অন্যদিন হলে ঘন্টাখানেক টিভি দেখত, কিন্তু গত 3 দিন সে টিভির ঘরে ঢুকছেই না। ফৌজিয়া একটি প্লেটে খাবার তুলে ভাইয়ের রুমে ঢুকলো। আমান তখন কপালের ওপর ডান হাত ভাঁজ করে শুয়ে রয়েছে। ফৌজিয়া খাবারের প্লেটটা পাশের টেবিলের ওপর রেখে বলল, তুই ডাক্তারি পাশ করেছিস কিভাবে বলতো? পরীক্ষায় সময় টুকলি নকল করেছিলি নাকি? আকস্মাৎ বোনের মুখে এমন কথা শুনে আমান কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেভাবেই বসে রইল। প্রশ্নের কারণ খোঁজার চেষ্টাও করল না। ফৌজিয়া আবারও বলল, নিজে ডাক্তার হয়ে মানুষকে নানান চিকিৎসা দিয়ে বেড়াস, অথচ তোর খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এটা কোনো কথা? তুই কি বাচ্চা ছেলে আমান?
20 বছরের বা ছেলেদের মতো খাবার বিমুখ হয়ে গেছিস? বোনের কথায় আমান হেসে ফেলে। সে নিজেও জানে এসব তার মানায় না। বিরহের শোকে তার যে খাবারের প্রতি অনীহা তৈরি হয়েছে এমনটাও নয়। মানুষের খাবার গ্রহণের একটা মনস্তাত্ত্বিক থিওরি আছে। বিজ্ঞানসম্মত প্রমাণ না থাকলেও আমানের দাদা খুব করে কথাটি বিশ্বাস করতেন। মানুষের স্বভাবে মাসের 15 দিন খাবারের প্রতি প্রচণ্ড টান থাকে। সবসময় ক্ষুধা আর ক্ষুধা অনুভূতি আসে, মনে হয় কি খায়, আবার 15 দিন ঠিক তার উল্টো। সেই মুহূর্তে 3 বেলা খাবারও বদহজম হয়ে যায়। আমানের অবস্থা হয়েছে ঠিক তাই। সে বোনকে জবাব দেয়, আপা, আমি কি ভালোবাসিনি? যদি ভালো না বাসতাম তবে নিজের প্রতি আফসোস থেকে শোক পালন করতাম, কিন্তু আমি তো তাকে নিজের সমস্ত অনুভূতি দিয়েই ভালোবাসি। এক বিন্দু স্থানও ফাঁকা রাখার সুযোগ সেখানে নেই। কোন আফসোসে শোক পালন করবো বলতো? ভাইয়ের কথা শুনে ফৌজিয়া মুগ্ধ হয়ে যায়। তার হঠাৎ মনে হচ্ছে ভালোবাসার অনুভূতিটা আসলে এরকম পরিণত বয়সে আসা উচিত। এতে যাকে আমি ভালোবাসবো তার জন্য আকাশ সমান সম্মান চলে আসবে। কারো প্রতি কারো অভিযোগ থাকে না, অনুরাগ থাকে না। সে ভাইকে জানায়, নবনীর নারাজ হবার যথেষ্ট কারণ আছে। এর জন্য শুধুমাত্র তুই দায়ী। তুই কি জানতিস না যে ঋতুর বড় বোন আছে? আমরা ঋতুকেই তোর জন্য দেখতে গেছিলাম, এসব বলিনি তোকে। তারপরেও ছোট বোনের সামনে ছ্যাবলার মতো বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলি। একজন ডিভোর্সি মেয়ে হিসেবে ওর কেমন অনুভব হতে পারে তোর বোধ হলো না? বোধ হলে কি সামনাসামনি বলতাম? সারা জীবন পড়াশোনা করে এত স্বল্প সময়ে নামি ডাক্তার হয়েও আমি যে পাশাপাশি এত বড় গাধা হয়ে উঠবো আগে কি জানতাম? সে বিছানা ছেড়ে নেমে আসে। ফৌজিয়া আপার সামনে দাঁড়িয়ে তার গালে আলতো স্পর্শ করে বলে, আপা, আমি নবনীর সিদ্ধান্তকে সম্মান করি। তোমার স্বামী অর্থাৎ সাইমন ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট মারা গেলেন তখন তোমার কি পরিমাণ স্ট্রেস গেছে আমি জানি। ওরও তো প্রায় একই, তাই না? তবে আপা, আমি ঋতুকে চেনার আগেই নবনীকে চিনি, পছন্দ করি, এটাই সত্যি কথা। ওকে আমি এত বেশি ফলো করেছি যতটা ডাক্তারির বইগুলোকে করতাম। মানে কিভাবে? সে কথা ওকে জানাবো। তাহলে এরপর কি করবি? ও কি তোর কথা শুনবে? সে নিজেই আমার সাথে দেখা করতে চেয়েছে। কি বলিস? কখন? আজ ভোর 6:30টায় হঠাৎ নবনীর কল। মোবাইলের রিংটং শুনে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নবনীর কল। রিসিভ করলাম। ওর নাম ধরে ডাকতেই হেসে ফেললো আর বলল, আপনি সত্যিই ভদ্রলোক। না হলে গোপনে কবে আমার নাম্বার নিয়েছেন, অথচ আজ অব্দি কল দেন। আপনার সাথে দেখা করতে চাই, সময় হবে? ওর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কাল বিকাল 5:30টায় ওর অফিসেরও দিককার সেই পার্কটাতে যেখানে সেদিনও হুট করে চলে গেল, রেগে গেছিল নবনী। অদ্ভুত সুন্দর ব্যাপার না বউ? আমানের চোখে মুখে যেন চাঁদতারার মতোই আনন্দটুকুও ফুটে উঠেছে। ব্যাপারটা বুঝতে পেরে ফৌজিয়া বলল, তুই সত্যি ওর প্রতি এত দুর্বল হয়ে গেছিস? অবাক হচ্ছি। আমি কি একটু বেশি ছেলে মানুষই করছি আপা? হুম। তা তো একটু করছিসই, তবে পুরুষের মাঝে প্রিয়জনের জন্য এরকম একটু একটু পাগলামি থাকা ভালো। সবাই তো আর তোর মতন করে আহ্লাদ দেখায় না। তারা তো নিজের পুরুষত্বের ঠাট বাট বজায় রাখতেই ব্যস্ত। তো দুলাভাইকে দেখিসনি? তুই যে তাদের ব্যতিক্রম। এই নিয়ে তো বোন হিসেবে আমার গর্ব করা উচিত। তার দুলাভাইয়ের কথা উঠতেই আমানের খেয়াল হয় ফৌজিয়া আপাকে পুনরায় বিয়ে দিতে কি দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি তাদের হতে হচ্ছে। তবে কি আপনার যন্ত্রণাগুলো খুব কাছ থেকে দেখার ফলেই তার নবনীর প্রতি এত দুর্বলতা প্রকাশ পাচ্ছে কি জানি। মানুষের মন কত কারণে কত দিকে গলিত দলিত কিংবা মথিত হয়। তবে যাই হোক, নবনীকে সে ভালোবেসে ফেলেছে, সাংঘাতিক রকমের ভালোবাসা। এই সত্যে বিন্দু মাত্র শূন্যতা নেই। ফৌজিয়া আপা ঘর থেকে বের হয়ে গেলে সে বিছানায় শুয়ে শুয়ে ভাবে আগামীকাল নবনীর সাথে দেখা করতে গেলে সে কিভাবে যাবে, শুরুতে কি কথা দিয়ে আলাপ করবে। দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে এদিকে আমান ঘুমোতে পারছে না, অন্যদিকে নবনী সম্পূর্ণ চুপচাপ। আগামীকাল যে সে নতুন ভাবে কিছু শুরু করার সুতোটি বুনতে যাবার পরিকল্পনা করছে, এ নিয়ে বিন্দুমাত্র ভাবান্তর তার নেই। মানুষের জীবনের ধারাপাতের এই এক নিয়ম, প্রথমবার যা কিছু শুরু করে তীব্র উচ্ছ্বাস আর আবেগে নিজের সবটুকু অনুভূতি দিয়ে তা উপভোগ করে। কিন্তু সেই অনুভূতির জোয়ারে যদি ভাটা পড়ে যায় তবে শতভাগ সুযোগ এলেও তার বিশেষ আগ্রহ জন্মায় না। নবনীরও তাই হলো। অনেক রাতে ঘুম ঢুলুঢুলু চোখে যখন সে বালিশে মাথা রাখে তখন হঠাৎই মনে হলো, লোকে বলে বেশি বয়সে পুরুষেরা প্রেমে পড়লে নাকি তাদের ধ্যান জ্ঞান সব কিছু
দিয়েই প্রেমে পড়ে। আমান কি সেই শ্রেণীর পুরুষ? যদি মানুষটার বয়স খুব বেশি নয়, তবে যে কৈশোর বয়সী পুরুষেরা সাধারণত প্রেমে পড়ে সেই বয়সে আমান ছিল প্রেম বিমুখ। পরদিন দুপুরের পর আরেকবার গোসল দেয় নবনী। সর্বোচ্চ গতি চালু করে চেয়ারে চুল ছেড়ে দিয়ে চুল শুকায়। যদিও অন্যান্য দিন কখনোই সে ফ্যানের গতি বাড়ায় না, হাজার গরম পড়লেও। মেয়ের এই হঠাৎ পরিবর্তনে নবনীর মা বেশ অবাক হলেন। তারও অবাক হওয়ার মাত্রা হতবাক হওয়ার সীমানায় ঠেকল যখন বিকেলবেলা হালকা গোলাপি রঙের শাড়ি পরে একটা ব্লাউজ হাতে নিয়ে নবনী তার মাকে ডেকে বলে, আমি কি আগের চেয়ে একটু মোটা হয়ে গেছি? এই ব্লাউজ আমার গায়ে সুন্দর দেখাচ্ছে না কেন বলো তো? তরু বেগম কিছুক্ষণ মেয়েকে আপাতত চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু মেয়ের শরীরের বিশেষ পরিবর্তন খুঁজে পেলেন না তিনি। পরিবর্তন যা ঘটার তার শুধুমাত্র নবনীর চোখে মুখেই ঘটছে। তরু বেগম মুখের ডান পাশ নাড়িয়ে টেনে টেনে জিজ্ঞাসা করলেন, আমার সাধ্য থাকলে তোকে সোনার কৌটে যত্নে তুলে রাখতাম রে মা। আমার মেয়ে তো আল্লাহর দুনিয়ার সবচেয়ে সুন্দর ফুল, তোকে সুন্দর দেখাবে না? তরু বেগম নবনীর আরো কাছে এগিয়ে এলেন। তারপর মেয়ের থুতনির নিচে হাত রেখে মাথা উঁচু করে ধরে বেশ কয়েকটি চুমু এঁকে দিলেন তিনি। আমার লক্ষ্মী মেয়েটা, আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। খবরদার মা, আমাকে এই বদদোয়া দিবে না একদম। 30 বছরের আগেই তোমার এই দুনিয়ায় প্রতি আমার বিরক্তি ধরে গেছে। আরো 1000 বছর বাঁচার দোয়া কোন বিবেকে করছো? আমাকে আরো কষ্ট দুঃখ পেতে বলছো তুমি? এক্ষুনি তোমার এই বদদোয়া ফিরিয়ে নাও। তরু বেগম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। এই দুনিয়ার সব মায়েরাই তাদের সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দোয়াটি করেন, তিনিও করেছেন। এই দোয়া বদদোয়া কিভাবে হতে পারে? কোনোভাবেই তিনি দোয়া ফেরত নিতে পারবেন না। নাকি এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে নবনী আবারও বলল, ফেরাবে কিনা তাই বলো, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব কিন্তু। নবনীর কাছে হেরে তিনি অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করে বললেন, 1000 বছর না হোক, অন্তত 100 বছর এর চেয়ে আমি কমাতে পারবো না। কথা বলতে বলতে শেষের দিকে তার কণ্ঠস্বর একরকম জড়িয়ে গেল। নবনী আড়ালে ফিক করে হেসে দেয়, কিন্তু সামনাসামনি প্রসঙ্গ পাল্টে মাকে আবার জিজ্ঞাসা করে, আমি সত্যি মোটিয়ে গেছি? এই শাড়িতে কি আমাকে ভালো লাগছে না? লাগছে তো, কিন্তু হঠাৎ এত সুন্দর করে শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আমানের সাথে দেখা করতে যে সেদিন ঋতুকে দেখতে এলেন, তারপর সবার সামনে হঠাৎ করে বলে উঠলেন উনি নাকি আমাকেই বিয়ে করবেন। তোমার মনে আছে না সেই থা আমান? বিস্ময়ে তরু বেগমের দুই ঠোঁট হা হয়ে সামান্য দূরত্ব তৈরি হলো। নবনী আবারও বলল, ঋতুকে দেখতে আসাটা একটা উপলক্ষ মাত্র। তুমি জানো আমান সাহেবকে আগেই না করে দিয়েছিল ঋতু। ওদের দুজনের পরিকল্পনা ছিল ঋতুকে দেখতে এসে আমার নিজে থেকে রিজেক্ট করবে ঋতুকে, আর তোমার ঋতু হবে মুক্ত। তুই এসব কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন বুঝার দরকার নেই, আর বিস্তারিত তোমাকে বলতে ইচ্ছেও করছে না আমার। দেরি হয়ে যাচ্ছে। কপালের টিপটা ঠিক জায়গায় আছে কিনা দেখো। নবনী তার মাকে বললেও নিজে নিজেই আয়না দেখে শাড়ি টিপ সবটা যাচাই করে নেয়। তারপর ডানে বামে কোনো দিকে না ফিরে সোজা বের হয়ে গেল। কে বসে আমান বারবার ঘাম মুছছে। 5টা বাজার ঠিক 27 সেকেন্ড আগে সে উপস্থিত হয়েছে। নবনী তাকে প্রথমবারের মতো নিচ থেকে ডেকেছে। মোক্ষম সময় দেরি করাটা মোটে উচিত হবে না, কিন্তু যার জন্য এত ত্যাগ সেই নবনী কোথায়? সুখ চোখে চাতক পাখির মতো এদিক ওদিক ফিরে ফিরে তাকায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত নারীটিকে দেখা যায়। শাড়ির সামনের অংশ সাবধানে ধরে রিকশা থেকে নামছে। কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে তাকে। বিশেষ চাকচিক্য নেই, রীতিমতা নেই। যেটুকু চোখে উপলব্ধি করা যায় ঠিক ততটাই সুন্দর। আমানের খুব ইচ্ছে করছে ওকে চেয়ে চেয়ে দেখতে, কিন্তু বেশিক্ষণ তাকালো না। নবনীর চোখে চোখ পড়ার আগেই অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয়। খুব বেশি প্রিয়র দিকে নাকি বেশিক্ষণ তাকাতে নেই। তাকালে নাকি সেই মুহূর্তে সেটা নিজের করে পেতে ইচ্ছে করে। এই দোষেই তো মানুষ বাগানের সবচেয়ে প্রিয় ফুলটা ছিঁড়ে ঘরে তুলে আনে। নবনী ঠিক ওর পাশেই বসলো। ভালো মন্দ কেউ কোনো প্রশ্ন করলো না। শুধু নবনী হঠাৎ সরাসরি প্রশ্ন করে উঠল, আমাকে সত্যি সত্যি বলুন তো এবার, আমাকে কেন বিয়ে করতে চান? কি কারণে এত পছন্দ আপনার? আমি কোনো রূপকথার হুড়পড়ি? হুড়পড়ি দেখার সুযোগ আমার কখনো হয়নি, কিন্তু উপন্যাসের রূপকথার মতো আপনার নির্বিকার স্বীকারোক্তি শুনেছিলাম। উপন্যাসের রূপকথা? তবু বেঁধে রাখি মন। উপন্যাসের রূপকথা কখনো সময় পেলে পড়ে নিয়েন, ঠিক যেন আপনারই আরেক রূপ। ও কারণে আপনাকে আমার ভালো লেগে গেছিল।
বুঝলাম না, একটু সহজ করে বলুন। সেদিন আপনার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হয়েছিল। আপনি মাঝারি সাইজের কয়েকটি লাউডস আর ইতি টানতে টানতে সি ব্লকের 8 নম্বর রোডের মোড়ে দাঁড়িয়ে আপনার বাবাকে ফোনে বলেছিলেন, বাবা, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেল মাত্রই। কিছুক্ষণ আগে আমি সব কিছু ছেড়ে চলে আসছি। অফিসিয়াল ডিভোর্সের ব্যাপারে শুধু সাইন করা বাকি। তুমি কি আমাকে তোমার ঘরে আমার প্রাপ্য সম্পদ বাবদ একটু ঠাঁই দেবে? আর না পারলেও বলো, আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। নবনী যেন কিছুটা হকচকিয়ে গেল। মানে এই ভদ্রলোক ক্লাস 6-এর বাচ্চার মতো গড়গড় করে সেদিনের কথাগুলো হুবহু উগরে দিচ্ছে। আমান আবার বলতে থাকে, ঠিক সেই সময় আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আপনি আপনার বাবার সাথে আরো প্রায় মিনিট 2 মতো কথা বললেন। তারপর রিক্সা ডেকে চলে গেলেন। রিক্সাতে ওঠার সময় আপনার সাথে আমার চোখাচোখিও হয়েছিল। আরে সত্যিই তো, একটা ছেলেকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে আমাদের বাসায় এসে যেদিন গিয়েছিলেন সেদিন চিনতে পারলাম না। কেন? কারণ আপনি তো সেদিন শুধু একটা মানুষকে দেখেছিলেন, আমাকে নয়। হঠাৎ ডিভোর্স হয়ে যায়, স্বামীর ঘর ছেড়ে এসে বাবার কাছে কল দিয়ে একটু আশ্রয় চাই, সে ওই মুহূর্তে লক্ষ্য করবেই বা কিভাবে? আপনার জানা প্রয়োজন আমার ঠিক সেই মুহূর্তে আপনার প্রতি মুগ্ধতার সৃষ্টি হয়েছিল। এমন কঠিন মুহূর্তে এত শক্ত থাকতে পারে, তার ধৈর্য শক্তি কতখানি তা একজন ডাক্তার হিসেবে আমি ঠিকই অনুভব করতে পারি। আর এর সাথেও টের পাই আপনি ভিতরে অনুভূতিগুলো কত গোপন চাপা দিয়ে রাখতে জানেন। জানি না কেন সেদিন আপনাকে ওইভাবে সত্য কথা বলতে দেখেই আমার ভালো লেগে গেছিল। আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনাকে ভালোবাসার নির্দিষ্ট কারণ কি, তবে আমি হয়তো স্রেফ এইটুকুই দেখাতে পারবো। নবনী কিছুক্ষণ চুপ করে রইল। পৃথিবীতে এতদিন বোধ হয় তার জন্য এই অদ্ভুত পুরুষটি অপেক্ষা করেছিল। এই মানুষটির সাথেই তার মিল বন্ধন জুড়ে দিতে এতগুলো দিন এতগুলো গুটির খেলা করলেন। নবনী উত্তর খুঁজে পায় না। একবার শ্বাস নিয়ে জিজ্ঞাসা করে, এরপর? এরপর এই যে আজ এখানে। আমি জিজ্ঞেস করেছি, আমাকে ফলো করার মতো ভূত মাথায় ঢুকলো কবে থেকে? আপনি ঠিক কেমন করে জানেন নারকেলের মতো যার বাইরের শক্ত ভেতরে কোমলতার ছায়া? আর এমন মেয়েরা শত ঝড়েও নিজেকে এবং পরিবারকে আগলে রাখতে জানে, যদি সেখানে তার সম্মান আর স্থানটুকু বজায় থাকে। আপনি চলে যাওয়ার পর আমার হঠাৎ মনে হলো এই মেয়েটিকে আমার জীবনে খুব করে প্রয়োজন। পাশের দোকানদারের থেকে আপনার নাম জানলাম। এরপর সোশ্যাল মিডিয়ায় অনেক খুঁজেছি, ফেসবুকে পাইনি। তবে হাল ছাড়িনি। আপনার প্রাক্তন শ্বশুর বাড়িতেও কৌশলে যোগাযোগ করে ইনস্টাগ্রামে আপনাকে ঠিকই খুঁজে পেয়েছিলাম, আর সেখান থেকে ফেসবুকের লিঙ্কও। এই তো সেই থেকে আবার স্টক করা শুরু। আপনি অনেক ভারী ভারী কথাটি স্ট্যাটাস দেন। প্রথম আমার বুঝতে অনেক প্যারা খেতে হতো, এখন শিখে গেছি। আচ্ছা ওয়েট, কি হলো আবার? আপনি ভাবছেন তবে কি প্ল্যানিং করে আমি ঋতুকে দেখতে গিয়েছিলাম? জবাবে নবনী মৃদু হাসল। সেই হাসিতে যে আমানের প্রশ্নের নির্বুদ্ধিতাকে প্রকাশ করা হলো স্পষ্ট। আমানও ফ্রুকুচকে ওর দিকে তাকায়। ব্যাপারটা কি হলো সে প্রশ্ন করার আগেই নবনী জানায়, নবনীকে এতটা বোকা ভাবলেন আমান সাহেব? আমি খুব ভালো করে জানি এটা কোনো ইনসিডেন্স নয়। যদিও আমার মনে হয় ঋতুকেও আপনি দেখতে আসতেন না, কিন্তু আমার বোনের জন্যই আপনি আসতে বাধ্য হয়েছেন, এই তো? আমান চোখের দৃষ্টি আরো প্রশস্ত করে ওর দিকে তাকালো। ঘটেছে নবনীর বুদ্ধিমত্তায়। সে যেন আরো একবার মেয়েটির প্রতি চরমভাবে দুর্বল হয়ে গেল। এটা সত্যের প্রেমে পড়ার ব্যাপারটা যে কতটা মধুর তা এই মুহূর্তে সে টের পাচ্ছে না। তাকে হাতছাড়া করাই যাবে না। এক্ষুনি কি নবনীকে আবার বিয়ের প্রস্তাব দিবে? চোখের দিকে তাকালো, কিন্তু মেয়েটির চোখে চোখ রাখতে ওর কেমন কান্না পাচ্ছে। পেশাগতভাবে সে একজন ডাক্তার, অথচ নিজের ভেতরকার অজানা অসুখের হদিসই জানে না। হঠাৎ আমানের চোখের কোণ থেকে এক ফোঁটা জল মুছে নিয়ে বলে উঠল, আমান সাহেব, ভালোবাসার কাছে মানুষ এত সরল হয়ে যায় কেন আমি জানি না নবনী। চোখের জল অনেক মূল্যবান একটি সম্পদ, তাকে এইভাবে অনাথে ফেলবেন না প্লিজ। আপনি সত্যি একজন চমৎকার মানুষ। কেন জানেন, মানুষেরা তার কাছের মানুষের কাছে নিজের আবেগকে লুকাতে পারে না, প্রকাশ করে ফেলে। এই যেমন আপনি। নবনী, আমি সারা জীবন আপনার সাথে এভাবেই পাশাপাশি থাকতে চাই। আপনি কি আমাকে সেই অধিকার দিবেন? যদি বলি আমার আরো কিছুদিন সময় প্রয়োজন। হ্যাঁ, আরো। আমান যেন মুহূর্তেই আটকে ওঠে। আশা নিয়ে সে আজ নবনীর সামনে উপস্থিত হয়েছে, অথচ ক্ষণিকেই সেই আশা ছাই হয়ে উড়ে গেল হাওয়ায়। সে হাওয়ার পিছু আমান ছুটবে কি করে? ডিভোর্সি মেয়ে মানেই দুর্বল নয়। আর চাক্ষুষ প্রমাণ নবনী কি কঠোর, কত উঁচুতে তার আত্মসম্মান। ডিভোর্সি মেয়ের জন্য পাত্র পেলে তাবিজের মতো ঝুলে যাবার স্বভাব থাকে। এসে শত শত ক্রোশ দূরে বসবাস করে। নবনীকে হারানোর ভয় ঠিকই হচ্ছে তার, তবে আফসোস নেই।
ক্ষীণ কণ্ঠে সে জবাব দেয়। আপনি যখন আমার সাথে আবার দেখা করতে চেয়েছেন, আমি নিশ্চিত আপনি আমার চেয়েও কয়েক গুণ খোঁজখবর নিয়েই এখানে এসেছেন। পরনে সুন্দর করে শাড়ি, কপালে টিপ দিয়ে অভিনব এক মায়াবিনী রূপে আমার সামনে আপনি বসে আছেন। সেটার কারণও নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। আপনি আমাকে পছন্দ করেন, এর চেয়ে ধ্রুব সত্য এই মুহূর্তে আপনার তরফ থেকে আর কিছু নেই। নবনী শুধু মুচকি হাসলো, কিন্তু আমানের কথায় বিন্দুমাত্র প্রতিবাদ করলো না। প্রসঙ্গ পাল্টে সে আমানকে বলল, জানেন, আপনি আমাকে যতটা সাহসী ভাবছেন ততটা সাহসী আমি নই। ভীষণ প্রিয় বস্তু, প্রিয় মানুষকে আমি ঠুনকো কারণেই হারিয়ে ফেলি। প্রিয় বস্তুগুলো আমার আয়ত্তে থাকে না। আর ঠিক এ কারণে এই নবনীর কোমলতার ভেতর একটা বিশাল বড় ভয়ের দানা বসবাস করে। এই যে আমার মন খারাপ হয়ে গেল, আমার ইদানিং এইভাবেই হুটহাট মন খারাপ হয়, কান্না পায়, তখন ভীষণ করে আমার মাকে দেখতে ইচ্ছে করে। আমি কি আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবো? আপনি কি সুন্দরভাবে বুঝে গেলেন আমান সাহেব। আপনাকে আমিও সত্যিই পছন্দ করি, স্বীকার করছি। আমানের খুব ইচ্ছে হলো নবনীর হাতের আঙ্গুলগুলো ধরে রাস্তা অবধি হেঁটে যেতে, কিন্তু সাহস করে আর বলা হলো না। বাসায় ফিরে নবনী মায়ের ঘরে ঢুকতে গেলে ঋতুর সাথে ধাক্কা লেগে গেল। ঋতু তখন মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত। নবনী তার দিকে আর চোখে চেয়ে জিজ্ঞাসা করে, সারাদিন ওর সাথে ক্লাসে দেখা হয়নি তোর? কি বলো আপু? আমি তো জাস্ট একটা দরকারি কথা বলছিলাম। আর কি, তুমি সব সময় আমাকে এমন সন্দেহ করো কেন? সন্দেহ করছি কোথায়? যা সত্য তাই বললাম। প্রেমে পড়েছিস তো, তাই পরিবারের সবাইকে শত্রু মনে হচ্ছে। আমি আমি তোমাদেরকে শত্রু বলছি? অবশ্য প্রেমে পড়লে মেয়েরা পরিবারকে মনে করে শত্রু, বাবা মাকে মনে হয় তালতো ভাই হয়ে যায়, খুনি আলেকজান্ডার, আর বোনকে ভাবে দুঃসম্পর্কের ননদ। তারাই তার ভালোবাসার পথের প্রধান কাটা। শুধুমাত্র প্রেমিক পুরুষটি তার মন বোঝে, বাকিরা সবাই নির্বোধ। আচ্ছা এবার সর, মায়ের সাথে জরুরি কথা আছে। কিন্তু মা তো এখানে নেই। কোথায় গেছে রে? তুমি দেখোনি বাইরের বাগানে? নবনী আর কথা বাড়ায় না, ছুটে আবার বাইরে বেরিয়ে আসে। উদাস হয়ে গাছে পানি দিচ্ছে। দুশ্চিন্তায় মগ্ন এই মানুষটা। নবনী কোনো কথা না বলে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তরু বেগম ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেন। এরপর মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? নবনী মায়ের গালে আলতো করে চুমু খায়। মেয়ের চোখে মুখে যে আনন্দ ঠিকরে পড়ছে তা তো ওর মা ঠিকই অনুভব করতে পারছেন। পরক্ষণে যেন নবনী হাসছে, দুই চোখ ছলছল করে ওঠে। নবনী সেভাবেই মাকে জড়িয়ে ধরে জানায়, মা, আমার মনে হলো আমানকে আমার বিয়ে করা উচিত। ছেলেটার সাথে মিশেছি, হেঁটেছি, ওর ধৈর্যের পরীক্ষাও আমি নিয়েছি। হি ইজ আ নাইস গাই। তুই সত্যি বলছিস? নবনীর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে জবাব দেয়, মা, তুমি তোমার মেয়েকে ভালো করে জানো। আমাকে কেউ বিন্দুমাত্র অসম্মান করবে এমন ব্যক্তি স্থান থেকে আমি 100 মাইল দূরে সরে যাই। অতীত আমার যেটা ঘটেছে তার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই, কিন্তু আমারও যদি সেই একই পথে হাঁটে তবে আমি হয়তো থেমে যাব। বারবার মানুষকে ভরসা করা যায় না, এতটা সহ্য ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই। আর এই বিষয়টা জেনে বুঝেই আমি আমান ফাহিমকে কাছে থেকে জানার চেষ্টা করেছি, তার সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়ে তবেই আমার এই সিদ্ধান্ত। তোর সিদ্ধান্তে আমি ভীষণ খুশি হয়েছি মা। আমার ফোন কই? ফোনটা দে না, আমি এখনই কল দিয়ে তোর আব্বুকে খুশির খবরটা জানাতে চাই। মায়ের খুশি দেখে নবনী মুচকি হেসে মাকে মোবাইল ফোনটা এগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ঢুকে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। যেভাবে শাড়ি পরেছিল সেটা সেভাবেই পরে জানালার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সন্ধ্যা নেমে আসা আলো যেন ঠিক করে পড়ছে ওর জানালায়। বাগান থেকে তার মায়ের লাগানো বেল ফুলের স্বরূপ বন্ধ গন্ধ মম করে ভেসে আসছে মুখের মুহূর্তে। নবনী সুখে যেন মরিমরি অবস্থা। সে আবার নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে, নিজেকে ভালোবাসবে, বাসাবে, আর ভালোবাসবে আমান ফাহমিকে বাসাবে। সে নিজের ডায়েরিটা বের করে নিজের একান্ত ব্যক্তিগত কিছু কথা সাজাতে শুরু করে শব্দের মায়াজালে। নতুন করে কারোর সাথে জীবন সাজাতে হবে এই কথা 7 স্বপ্নেও ভাবিনি। একবার ভয়ঙ্করভাবে অপমানিত হবার পর আমি মানুষকে বিশ্বাস করতেই ভুলে গেছিলাম। আমান ফাহিমকে জানার পর আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলাম। মানুষটাকে প্রচন্ড ভালো বলবো না, তবে মানুষটাকে সম্মান দেবার অভ্যাসটুকু তার মধ্যে আছে। আর আমি আমার লাইফ পার্টনারের থেকে ঠিক এইটুকুই সবার আগে চাই। আমি জানি আমান আমাকে কখনোই কোনো বিষয়ে না করবে না, কিন্তু নিজের পরিচয়টা আমাকে ধরে রাখতে হবে। বর্তমানে আমি যে জবটা করছি বেশ ভালো
এটা আমি ছাড়তে চাই না। এই চাকরিটা আমার কয়েকটি পরিচয়, অথচ আমানের এই নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই। এই যোগ্য পুরুষ আমি আর কোথাও পেতাম খোদা? বলে দিতে পারো আমি এই মানুষটির সাথে সারা জীবন থাকতে চাই, সারাটা জীবন। ডায়েরি লেখা শেষ করে সে আবার জানালা লাগিয়ে দেয়। তারপর ঘরে মোবাইলের মৃদু আলো দিয়ে এক টানে নিজের শাড়ি খুলে ফেলে সে। এই শরীরে একসময় অন্য পুরুষের স্পর্শ লেগেছিল, সেই দাগ তুলে ফেলার ক্ষমতা ওর নেই। তবে এ সম্ভব হলে তাই করত। অতীত সুন্দর হলে তাকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে, কিন্তু সেই অতীত যদি মানুষের জীবনের সমস্ত সুখটুকুই কেড়ে নেয়, তবে অতীতের সেই স্মৃতির ব্যবচ্ছেদ করে নেওয়াটাই উত্তম। নবনী নিজের শরীরের প্রতি খুব বিরক্ত লাগছে। হঠাৎ এইখানে যে নকিবের ছোঁয়া লেপ্টে আছে তা সে কিভাবে কাটাবে? ওর খুব ইচ্ছে চামড়াগুলো খুলে ফেলে দিতে, কিন্তু তা কি সম্ভব? ওয়েট এক মিনিট, দরকারই বা কি? যদি ভালোবাসা শরীর ও একটি বিশাল অংশ জুড়েই জড়িত, ভালোবাসা শরীর না থাকলে মানুষ আর কি বাচ্চা না হওয়ার অপরাধে এই যে এত কিছু ডিভোর্স বা স্বামী স্ত্রীর কারো একজনের ত্রুটি থাকলে অন্যজনকে এইভাবে পরকীয়া আসক্ত হয়? পৃথিবীর সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় এসে ভর করছে নবনীর। আমি কি বেশি খুশিতে পাগল হয়ে গেলাম, নাকি ভয়ে আবল তাবল ভাবছি? আমান আমাকে সত্যিই ভালোবাসে। ওর আমার প্রতি ওর অনুভূতিগুলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির একটি। নবনী আয়নার দিকে আরো একটু ঝুঁকিয়ে এগিয়ে গেল। হঠাৎ আয়নার সামনে আবছা অন্ধকারে নিজেকে রুদ্ধশ্বাসে দেখতে ওর ভীষণ ইচ্ছে করছে। নিজের এই বিচ্ছিরি ইচ্ছের প্রতি আজ তার ঘৃণা নেই, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই বুকে সে আমানকে জড়িয়ে রাখতে চায়, ঠিক যেন গভীরে, যেখানে তাকে জড়ালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করবে, একসাথে চলতে ইচ্ছে করবে। অন্যদিকে আমান ওকে নিয়ে কি মহা স্বপ্ন গুনছে কে জানে। এই মানুষটার বাচ্চা মেয়ে ওর দেখতেও ভালো লাগে খুব। দুই পক্ষ থেকে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, তবে ছেলে পক্ষে এবার আর মেয়ে দেখতে গেল না। একই মেয়ে বারবার দেখতে আসার নাটক করতে আরমান সাহেব পছন্দ করেন না। তার উপর আমাদের কারণে তো আরো নয়। হোসেনকে ঠিকই যথেষ্ট খোঁজ খবর নেওয়ার অনুরোধ তিনি করেছেন, যদিও ফরিদ হোসেনের এসব নিয়ে মাথা ব্যথা নেই। ঋতুকে সেই দেখতে আসার দিনই এই পরিবার সম্পর্কে যথেষ্ট ধারণা তিনি পেয়েছেন। নিজের মেজর শালাবাবুকে নিজ দায়িত্বে ভালো মন্দ যাচাই করিয়েছেন। চারপাশের এত ইতিবাচক দিকের মধ্যে নেতিবাচক দিকগুলো খুঁজে পাওয়া যায়। আজ রাতে আমান এবং নবনীর বিয়ে বাড়ির গেটের সামনে বড় করে ফুল দিয়ে সাজিয়ে লেখা হয়েছে নবনী ওয়েটস আমান। গতকাল থেকে টুকটাক আত্মীয় স্বজন আসা শুরু করেছে। যদিও নবনী চায়নি তার এই দ্বিতীয় বিয়েতে আত্মীয় স্বজনেরা কেউ আসুক, কিন্তু ফরিদ হোসেন একান্ত কাছের মানুষগুলোকে বাদ দিতে পারলেন না। ফরিদ হোসেন সবাইকে বলে দিলেন অতিথিদের খাতির যত্নে যেন ত্রুটি না হয়। বেয়াই তার এই শহরের সবচেয়ে ভদ্রলোক। সন্ধ্যার পরপরই বরযাত্রী এসে হাজির হবে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। নবনীকে লাল টুকটুকে শাড়ি পরানো হচ্ছে, কিন্তু ওর সবকিছু কেমন যেন লাগছে, যেন কিছু একটা এলোমেলো হচ্ছে। নবনীর কেমন যেন ভয় ভয় করতে লাগলো। শাড়ি পরানো যখন অর্ধেক এসে দাঁড়ায়, তখন নবনীর মোবাইলে টোন করে একটা শব্দ হলো। ঋতু বোনের দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার মেসেজ এসেছে আপা, আমান ভাইয়া সেন্ট ফটো। আচ্ছা দে, কিন্তু ওয়াইফাই লাইনে সকাল থেকে সমস্যা করছে। এদিকে আমার ফোনেও তো ডাটা নেই, তুই একটু হটস্পট দে তো। ওসব পরে দেখলেও তো হবে, এখনই তোমার ছবিটা দেখা লাগবে। নবনী বোনের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে জবাব দেয়, হ্যাঁ এক্ষুনি লাগবে। তুই কি দিবি? না হলে বল, আমি আলাদা ব্যবস্থা করছি। আচ্ছা দিচ্ছি বাবা, আমান ভাইয়ের জন্য এত মন আকুপাকু করছে তোমার? একদম ফালতু কথা বলবি না তো। আমার কেমন যেন ভয় ভয় করছে সবকিছু, মনটা বড্ড উতলা, তাই চোখে যা বাজছে তাই একেবারে শিকড় অবধি জানার চেষ্টা করছি শুধু। ঋতু বোনের মনের অবস্থা অনুধাবন করতে পারে। এই মানুষটা যে কত সংকোচের ভেতর দিয়ে নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে তা তো ঋতুর চেয়ে অধিক কেউ জানে না। সে হটস্পট চালু করে নবনীর ফোনটা এগিয়ে দেয়। নবনী লক খুলে দেখে আমান সুন্দর করে শেরওয়ানি পরে ছবি পাঠিয়েছে, সাথে লিখেছে, আমি কিন্তু রেডি, আর কিছুক্ষণের মধ্যে তোমার কাছে আসছি। এরপর আমি আর তুমি সারা জীবনের জন্য একটি মানুষ হয়ে যাব। আর হ্যাঁ, বাসরাত তোমার জন্য কিছু একটা গিফট আছে। ক্যাপশন পড়ে নবনী সহায় ঠিক করে হেসে দেয়। সে মনে কি ভয় পেয়েছিল, আর আমান কত চমৎকার ভাবে তার মন ভালো করে দিল। বোনকে এভাবে হঠাৎই হেসে উঠতে দেখে ঋতুর ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে। মানুষের অনুভূতির এই এক সুন্দর চেইন কমান্ড। অন্যের মুখের হাসি দেখলে হাসতে ইচ্ছে করে,
কাঁদতে দেখলে কাঁদতে ইচ্ছে করে। এ অনুভূতি মানুষের একান্ত স্বভাবজাত। সৃষ্টিকর্তা যাদেরকে সুন্দর সহজ মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের প্রত্যেকের মধ্যেই এই গুণটা অটোমেটিক চলে আসে। সে ভ্রু দুলিয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ মুখের ভঙ্গি পাল্টে গেল যে? এই দেখ আমান কি কাণ্ড করে বসেছে। বলে সে বোনের দিকে মোবাইলের স্ক্রিন উঁচু করে ধরল। ক্যাপশন পড়ে সেও যেন হাসিতে ফেটে পড়েছে। ভাইয়া যে এত চমৎকার মানুষ, সে আফসোসের সুরে ভনিতা করে বলে উঠল, ইস, আমান ভাইয়াকে না বলে বিশাল ভুল করে ফেললাম আপা। এমন জীবন সঙ্গী কি হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাকি? নবনী আর চোখে চেয়ে মুচকি হাসে। পার্লারের মেয়েদের ডেকে বারবার করে সচেতন করে ঋতু বলে দেয় যে আমার আপাকে কিন্তু সুন্দর করে সাজাবে, তবে বেশি হাইফাই দরকার নেই, সিম্পলের মধ্যে গর্জিয়াস, বেশি সুন্দর দেখায়। বিয়ের শাড়ি, হাত ভর্তি চুড়ি, কপালে টিপ, কানে ঝুমকো আর হালকা করে মেকআপের সাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপার ওই রূপ দেখলে এই শহরের সব কয়টি প্রেমিক নিশ্চিত আফসোস করবে। আর আমান ভাইয়া তো ঋতু, তোর মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মানো উচিত ছিল। ভালো মেয়ে পটাতে পারতিস, তাহলে এইভাবে রং ঢং করতে ভালো লাগে সব সময়। এবার দয়া করে এত বক বক না করে চোখের সামনে থেকে সর। ঋতু সামান্য কৃত্রিম অভিমান দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার বোন এখন সাজবে, কতদিন পর এমন জমকালো সাজবে তার আপা। জুতা নতুন বক্স থেকে বিয়ের জুতা জোড়া পরে নিয়ে আমান আয়নার সামনে দাঁড়ালো। ঠিক বর্বর লাগছে তো, নাকি ডাক্তারই দেখাচ্ছে? না, ভালোই লাগছে আমাকে। আরে বাহ, ডাক্তাররা বর সাজলে সুন্দর দেখায় তো। মনে মনে নিজেকে প্রশ্ন করে হাসে আমান। এরপর ড্রয়ার থেকে একটা চমৎকার আংটি পরে সে নিজেকে বলে, এই উপহারটা নবনীর, এটা কি এখানেই রেখে যাব নাকি সাথে করে নিয়ে যাব? স্পেশাল মানুষের স্পেশাল উপহার, অবশ্যই স্পেশাল ভাবে রাখা উচিত। ভাবতে ভাবতে এসে শেরওয়ানির পকেট খোঁজে, কিন্তু পকেট তো নেই। অনেক ভেবে চিনতে শেষমেশ শেরওয়ানির বুকের কাছের পকেট তাতেই রেখে দিল। অন্য ছেলেরা অবশ্য এই স্থানটিতে তাজা রক্ত গোলাপ রাখে। নিচে সবাই অপেক্ষা করছে, অথচ সকাল থেকে তার কিছুই খাওয়া হলো না। আজ আর খাবার রুচি নেই। বন্ধু বান্ধব তো বলেই বসলো, শ্বশুর বাড়িতে খাবে বলে আমার বাড়ির খাবার বন্ধ করে দিয়েছি, আবার নবনীর হাতে খাওয়ার জন্য অপেক্ষা করছে কিনা কে জানে। বরযাত্রীর গাড়ি প্রস্তুত, তিনটি একটাতে আমান বসলো। ছেলের পাশে তার বাবা আরমান খান বসতে চাইলেও আমানের বন্ধুদের কারণে আর পাত্তা পেলেন না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কিন্তু কে শুনে কার কথা। বন্ধুদের চাপাচাপিতে আমানের নিজেরই জায়গা ছেড়ে দেবার উপক্রম। ঠেলতে ঠেলতে এসে গিয়ে পড়ল গাড়ির ডান দিকের এক কোণে। অন্যদিকে ওর বোন, তার বাবা এবং হোসনে আর খালা বসলেন দ্বিতীয় গাড়িতে। বরযাত্রী গাড়ি চলল সবার আগে আগে। বরের গাড়িতে এতটুকু গাড়ির মধ্যে এত মানুষের ভিড়, এত গরমে অল্প জায়গায় ভ্যাপসা গরম আর গন্ধে আমানের পেটের মধ্যে কেমন যেন পাক দিয়ে ওঠে। সে ড্রাইভারকে ডেকে বলে দেয় সামনে কোনো ফার্মেসি পেলে যেন অবশ্যই গাড়ি দাঁড় করায়। কিন্তু আমানের পেটের ভেতর গন্ডগোল শুরু করলো। ফার্মেসির জন্য আর তার তর্স হইল না। একেবারে ঠেলে বমি আসতে শুরু করলো। বমি করলে নির্ঘাত সবার গায়ে পড়বে, আর তাছাড়া তার দেখা দেখি বন্ধুদেরও তার সাথে গাগুলিয়ে বমি শুরু হবে। পেটে চাপ সহ্য করতে না পেরে তাড়াহুড়ো করে সে দ্রুত গাড়ির জানালা খুলে বমি করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ওই দিক থেকে একটা ট্রাক তাদেরকে ওভারটেক করতে ছুটে বেরিয়ে যায়। ট্রাকের বড় চাকায় বাড়ি খেলো আমানের মাথা। মুহূর্তেই থেতলে যায় তার মুখের সমস্ত অংশ, ভেঙে যায় চোয়ালের শক্ত হাড়, গ্লাস ভেঙে বেরিয়ে এলো শরীরের অর্ধেকের বেশি অংশ। পেছন থেকে দ্বিতীয় গাড়ির সামনে বসে আরমান খান চমকে উঠে সামনে তাকালেন। কে ওটা? কে অ্যাক্সিডেন্ট করেছে? আরে তোমরা গাড়িটা থামাও। কিছু বুঝে ওঠার আগে এক নিমিষে সব থেমে গেল যেন। গাড়ি থামিয়ে ছুটে এসে আরমান খান দেখলেন তার একমাত্র ছেলে আমানের শরীর গ্লাস ভেঙে ঝুলছে। আমান, এই আমান, কথা বল না বাপ। কিন্তু আমান আর কথা বলে না। বরযাত্রীর জন্য যারা বেরিয়েছিল ছলছল চোখে চিৎকার করছে, অ্যাম্বুলেন্স দেখো অ্যাম্বুলেন্স। রাস্তার চারপাশ থেকে নানান শ্রেণী, নানান বয়সের মানুষ ছুটে এসছে। কে জানি আফসোস করে বলে উঠল, হ্যাঁ, আর ছেলেটার বিয়ে ছিল, বিয়ে করতে যাচ্ছিল, আর বিয়ের আগে অ্যাক্সিডেন্ট করে বসলো। যে মেয়েটার সাথে ওর বিয়ে হবে, কি কপাল পুড়ল রে তার। হোসনিয়ারা বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন। ফৌজিয়া কাঁদতে পারছে না, হতভম্ব হয়েছে। সে আমানের দিকে চেয়ে আছে। এই তো তার ভাই, ঠিক উঠেই নবনীকে নিয়ে পাগলামি করবে। কিচ্ছু হয়নি। মিনিট 15-র মধ্যে অ্যাম্বুলেন্স এবং রাস্তার পাশের ক্লিনিকের একজন ডাক্তার এগিয়ে এলেন।
আমানের শ্বাস আর টের পাওয়া গেল না। ডাক্তার মুখ ভার করে উঠে দাঁড়ালেন। সরকারি হাসপাতালে পাঠাতে হবে তাকে। অ্যাম্বুলেন্সে তার বডি তোলার সময় শেরওয়ানির বাম পাশের বুক থেকে নবনীকে উপহার দেবার জন্য বানানো আংটিটা রাস্তায় পড়ে ঠুং করে শব্দ হলো। উচ্চ জনতা সেই আংটির ঘূর্ণনের দিকে চেয়ে রইল। বরযাত্রী আসতে কতক্ষণ লাগবে আর পরিদর্শন বারবার গেটের দিকে উকি দিয়ে দেখছেন। এই বুঝি চলে এলো। একবার ঋতুকে দেখে ডেকে বললেন, নবনী রেডি হওয়া কত দূর দেখে আয় তো। ঋতু বোনের ঘরে ফিরে দেখে নবনীকে পার্লারের মেয়েগুলো চমৎকারভাবে বউ সাজিয়েছে। লজ্জায় আধা হাত ঘোমটা দিয়ে সে অপেক্ষা করছে তার আমানের জন্য। কখন তার আমান আসবে, সবাই চিৎকার করে বলবে বর এসেছে।